আমি পড়াশোনাটা নিয়মিত করতাম আরকি। যার কারণে আমার প্রশ্ন করে একাডেমিক প্রশ্ন করে যে কয়গুলো প্রশ্ন করছে সবগুলাই উত্তর ভালো ছিল। ভাইরাও তখনই আমার সদস্য শপথ হয়। তো পরবর্তীতে আবার খুলনাতে চলে যাই। মানে ১ কন্টাক্টে আপনার শপথ হয়ে যায় তাহলে? হ্যাঁ, আমার একটা বিষয় হচ্ছে আমি একদম মানে যখন থেকে শুরু করি, তখন থেকে একদম সদস্য শপথ পর্যন্ত আমি কখনো ২ বার কন্টাক্ট দেইনি আরকি। আচ্ছা। আ যে একবার করেই কন্টাক্ট দিয়েছি। তো এইটা অনেক হয় আমাদের অনেক ভাইদের ১০ বার ১২ বারও কন্টাক্ট দিয়ে করা হয়। ওটা আসলে ইসলামী আন্দোলনের জন্য সবাই স্যাক্রিফাইস করে বা এটাকে মেনে নেয় যে আসলে আমাকে বারবার চেষ্টা করতে হবে। কিন্তু আমি আল্লাহর অশেষ মেহেরবানি ছিল যে একবারে কন্টাক্ট দিয়ে আমার শপথ হয়ে যায়। তো যদি ওই সময়টাতে না হতো তাহলে আমার জন্য হয়তো সদস্য শপথ বা কন্টাক্ট হচ্ছে ইউনিভার্সিটিতে এসে দিতে হতো। কারণ হলো তখন খুব বেশি সময় ছিল না। আলিম পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এই সময়টাতে। হুম, হুম, হুম। তো পরবর্তীতে যেটা বলছিলাম যে আলিম পরীক্ষা যখন শেষ হলো, তো পরবর্তীতে আলিম পরীক্ষা যখন শেষ হয় সাথে হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আমার তো আসলে কোচিং করা দরকার। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো ভাই সাজেশন দিয়েছিলেন যে আসলে খুলনা যেহেতু আছো ঢাকাতে তো আসলে পানির সমস্যা, পরিবেশ খুবই ভালো না। তাহলে খুলনাতেই কোচিং করতে পারো। আরো কয়েকজন ভাইয়ের সাথে পরামর্শ করলাম। তো ভাইরা লাস্ট বলল যে, "ঠিক আছে সমস্যা হইলেও ঢাকায় যাওয়াই মনে হয় ভালো হবে। ঢাকায় অনেক কম্পিটিটর পাবা, ওখানে ভালো হবে সব থেকে।" তো পরবর্তীতে তখন খুলনা মহানগরীর সেক্রেটারি ছিল আমাদের নুরুল ইসলাম সাদ্দাম ভাই, যিনি এখন সেক্রেটারি জেনারেল। আচ্ছা। তো ভাইয়ের সাথে দেখা করে যোগাযোগ করি। ভাই যেহেতু খুলনা ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করছে এবং ইউনিভার্সিটিতে হওয়াতে তার প্রতি একটা এক্সট্রা ভালোবাসা ছিল সবার। তো পরবর্তীতে ভাই বলল যে, "তাহলে তুমি ঢাকাতে চলে যাও।" তো তখন আমাদের খুব ফোকাস উত্তরাতে যে দায়িত্বশীল ভাইরা ছিল, ভাইদের সাথে যোগাযোগ করে দেই এবং আমি একাই ঢাকায় চলে আসি তখন। এসে কোচিং করি। তা পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে আমি ২ টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই ১ম এ। পরবর্তীতে জাহাঙ্গীরনগরেও পরীক্ষা দেই। আর রাজশাহী ইউনিভার্সিটিতে ফর্ম তুলছিলাম কিন্তু ওটা একটু দূরে হওয়ার কারণে আর পরীক্ষা দিতে যাওয়া হয়নি। এখনো যাইনি কখনো। ইচ্ছা আছে একবার রাজশাহী ইউনিভার্সিটিতে যাবো ঘুরতে ইনশাআল্লাহ। আচ্ছা। তো পরে ঢাকা ইউনিভার্সিটিতে রেজাল্ট আসে। ওখানে সিরিয়াল খুব বেশি ভালো হয়নি। ১১৭৫ নম্বর সিরিয়াল ছিল। তো পরবর্তীতে আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম ওখানে। তো আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। তো তার পরবর্তীতে আ তার কিছুদিন পরেই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির রেজাল্ট দেয়। হুম, তো হুম। ওখানে আবার রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে আমার। ৪৩ নম্বর সিরিয়াল ছিল। আচ্ছা। তো তখন দেখলাম যে আসলে মোটামুটি ৫০ এর কম হলে আইন পাওয়া পসিবল। তো আমার হচ্ছে 9-10 থেকে একটা স্বপ্ন ছিল আইন নিয়ে পড়াশোনা করব আরকি। তো তখন অনেক এক্সপার্টদের সাথে মানে পরামর্শ করি। ডাক্তার হওয়ার স্বপ্নটা পরবর্তীতে পরবর্তী অ্যাডভোকেট আইনের দিকে বা চলে আসছে হুম, আরকি। যে আমি যখন ওই যে 10 এ যখন আমি করতে পারিনি, যে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারিনি। হুম, তো হুম, তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে যেহেতু আমাকে পারব না এটা বা আমার দ্বারা পসিবল না, তো তাহলে আমাকে অন্য কোনো জায়গায় চুজ করতে হবে। তো হুম। তখন থেকে পড়ার প্রতি একটা ভালোবাসা ছিল। আচ্ছা। তো আমি কোনো অবস্থায় হিসাব করে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে পাওয়া সম্ভব না। তো পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটিতে এ ভর্তি হই এখানে। আচ্ছা। তো এটাই চলে মোটামুটি। তো তারপরে আর এখন তো জগন্নাথ ইউনিভার্সিটিতেই আছি। আমার মাস্টার্স চলমান আছে এখনো। আচ্ছা, আচ্ছা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে আপনি শিবিরের কোন দায়িত্ব দিয়ে শুরু করে আজকের সভাপতি পর্যন্ত এসেছেন? জগন্নাথ ইউনিভার্সিটিতে আসার পরে ১ম এ আমি আ কিছু কিছুদিন হচ্ছে শিশু কল্যাণে কাজ করি। তো শিশুদের সাথে কাজ করার পরে পরবর্তীতে ২ মাস পরে আইন অনুষদে ট্রান্সফার দেওয়া হয়। তো ১ম এ আইন অনুষদের সাহিত্য সম্পাদক ছিলাম বেশ কিছুদিন। তারপরে আইন অনুষদের অর্থ সম্পাদক, যেটাকে আমরা বিএম সম্পাদক বলি। আইন অনুষদের বিএম সম্পাদক। পরবর্তীতে আইন অনুষদের সেক্রেটারি হই। তো আইন অনুষদের সেক্রেটারি হওয়ার পরে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আরকি। তো আমি দায়িত্বকে খুব বেশি ভয় পেতাম আরকি। তখন আমাদের শাখা সভাপতি ছিল হাফেজ সাজ্জাদ হোসাইন ভাই। তো ভাইয়ের সাথে দেখা করি, বারবার দেখা করি যে, "ভাই কোনো অবস্থাতেই আমি থানা সভাপতি হব না।" কেন থানা সভাপতি হব না? ভাই আমাকে তুমি করে বলত আরকি। হুম, ভাই একটু সিনিয়র মানুষ ছিল। আর ভাইকে সবাই সম্মান করত, হাফেজ মানুষ ছিল। হুম, তো বললাম যে, "ভাই আসলে থানা সভাপতি হওয়ার যে দায়িত্ব, যে চাপ,
চাপ আমি নিতে চাচ্ছি না, আমাকে আপনি সব কাজ দেন। আমি খুব সেক্রেটারি হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিল আমি সবসময় চেষ্টা করতাম যে আমার সর্বোচ্চটাকে দিয়ে এটাকে পালন করার জন্য। কিন্তু আমি যখন বুঝতে পারছি যে এবার সেটাবে হয়তো আমাকে সভাপতি বানানো হতে পারে, তো তখন থেকে বারবার ভাইয়ের সাথে যোগাযোগ দিতাম। তো একটা পর্যায়ে এমন হলো যে আমি সভাপতি হব না, এই জন্য বাসা থেকে চলে গেছি আর কি, যে সভাপতি হওয়া যাবে না। তো পরে ভাইরা দেখলো যে না, আসলে কোনোভাবে হচ্ছে না। তো পরবর্তী ভাইরা একটা বিভাগে নিয়ে আমাকে দায়িত্ব দেয়, আমাদের সংগঠনের বিভিন্ন বিভাগ আছে। তো ওই বিভাগে আমি টানা ১.৫ বছর ওখানে পরিচালকের দায়িত্ব পালন করি। তো তারপরে হচ্ছে মিকদাদ ভাই যখন সভাপতি হয়, তখন ২০২৩ সালের জুনের ১৫ তারিখ রাত ছিল, ওটা ১৫ তারিখ। তো পরের দিন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। তো ভাই বললো যে আপনি ৩০ মিনিটের জন্য অফিসে আসেন, শাখার অফিসে। তখন আমাদের অফিস ছিল কেরানীগঞ্জে, কারণ এবারে আমাদের অফিস রাখা পসিবল ছিল না পুলিশের কারণে। তো আমি ওইটা ভাই বলার পরে কোনো একটা জাস্ট শিট হাতে নিয়ে অফিসে যাই। যাওয়ার পর দেখলাম যে আসলে এখানে সেক্রেটারিয়েট বৈঠক চলতেছে আর কি। তো পরবর্তীতে ভাই ঘোষণা দিল যে ঠিক আছে, এখন থেকে আমাদের শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবে রিয়াজুল ইসলাম ভাই। তো আমি তো মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তো আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে পরামর্শ সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে গেলে ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে কোনো কথা বলতে পারে না আর কি। যে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে বা একজনকে যে দায়িত্ব দেওয়া হবে, যদি পরামর্শ সভায় পাশ হয়ে যায়, তো নিজের ব্যাপারে আসলে কোনো কথা বলার সুযোগ নেই এখানে। তো পরামর্শ সভার এই আনুগত্য করতে গিয়ে আমি কোনো কথা বলতে পারি না। ভীষণ মন খারাপ লাগে এবং খুবই চাপ ফিল করি যে আমি যেখানে থানা সভাপতি হব না, এখানে শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বিষয়টা তো অনেক চ্যালেঞ্জিং। তো পরবর্তীতে ৬ মাস প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করি। তো তারপরে অফিস সম্পাদক হই, পুরো ১ বছর অফিস সম্পাদক ছিলাম। তারপরে ২০২৫-এর একদম জানুয়ারিতে হঠাৎ করে আমাদের আনফর্চুনেটলি আর কি, অনেকবার ছুটি চেয়েছি সংগঠনের কাছে। তো পরবর্তীতে ভাইরা পরামর্শ দিল, সব পরামর্শের ভিত্তিতে ভাইরা সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করলো। তো তখন তো আমার অবস্থা আরও খারাপ আর কি, যে আমি আসলে এখনও দায়িত্ব জিনিসটাকে চেষ্টা করি যে এটা খুবই চ্যালেঞ্জিং আমার জন্য। তো তারপরে ৬ মাস সেক্রেটারি ছিলাম। তারপরে যে ২০২৫-এর আবার জুলাইয়ে এসে হচ্ছে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি করা হয়। এখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, আপনি সবসময় দায়িত্ব থেকে পালিয়ে থাকতেন, কিন্তু এই মুহূর্তে আপনি যোগসুর ভিপি হওয়ার জন্য লড়ছেন। এখান থেকে কেন পালিয়ে থাকছেন না? আসলে যোগসুর ভিপি হওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয়। একটি বিষয় হচ্ছে আমি তো এই যে ভীতি থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এখন তো আমার আসলে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই। সভাপতি হিসেবে নাম ঘোষণা করা মানে আমি অটোমেটিকলি একটা দায়িত্বের বড় একটা হাবে আমি অবস্থান করছি। এই জায়গা থেকে তো আমি চাইলেও বের হতে পারছি না। তাছাড়া জগন্নাথ ইউনিভার্সিটির আমি দেখলাম যে আমার শাখা সভাপতি হিসেবে কাজ করতে গিয়ে বা সেক্রেটারি হিসেবে কাজ করতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, এই জায়গাটা থেকে আসলে আমি মনে করি ওই ভীতির জায়গাটা এখন অনেকটা কেটে গেছে। আর একটা বিষয় হচ্ছে সংগঠনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় আসলে আছে। যেমন হচ্ছে এটা অনেক বড় আমানতদারিত্ব, অনেক বড় চ্যালেঞ্জিংয়ের জায়গা আর কি, যেটা হচ্ছে ইন জেনারেল যে কোনো দায়িত্ব পালন করার থেকে আরও ডিফিকাল্ট বিষয় আছে সংগঠনের দায়িত্ব পালন করার বিষয়গুলো।